নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের বিদেশি ওপেনার নিয়ে, যে সমস্যাটা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের হতে পারে আইপিএল শুরু হলে, সেই সমস্যা নিয়ে। আর সেই সমস্যা কোনো মতেই খারাপ সমস্যা নয়, এটাকে আমরা ভালো সমস্যা বলতে পারি। তো প্রথমত, ফিল সল্ট চলে যাওয়াতে যদি কেউ মনে করে যে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং পেয়ার অনেকটা দুর্বল হয়ে গেল, না মুন্না না, সেটা কিন্তু নয়। ফিল সল্ট চলে যাওয়াতে খারাপটা কেন লাগছে? কারণ ফিল সল্ট একদমই কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছিল, একটা আবেগ তৈরি করে দিয়েছিল। এবং ফিল সল্টের পারফরমেন্সও লাস্ট ইয়ার অনবদ্য ছিল। ইডেন গার্ডেন্সকে আমরা বলছিলাম সল্ট গার্ডেন, এই টাইপের ব্যাটিং করেছিল, দারুণ স্টার্ট দিচ্ছিল কেকেআরকে। সেখানে কেকেআরের জন্য ফিল সল্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার লাস্ট মরসুম হয়ে উঠেছিল, তার সঙ্গে একটা আমাদের বন্ডিং তৈরি হয়ে গেছিল, এবং সেই জন্যই ফিল সল্ট চলে যাওয়াতে খারাপটা বেশি লাগছে। কারণ ওরকম কিন্তু খুব কমই হয় যে একটা বিদেশির সঙ্গে আমরা এতটা বেশি কানেক্ট করতে পারি। যেরকমটা রাসেলের সঙ্গে কানেক্ট করা যায়, নারায়ণের সঙ্গে কানেক্ট করা যায়, সেরকমটা কিন্তু ফিল সল্টের সঙ্গেও ওই কিছু দিনের মধ্যেই করা যাচ্ছিল আর কি, নিজেদের ঘরের ছেলে হয়ে উঠেছিল। এবং তার সঙ্গে অবভিয়াসলি ফিল সল্ট সুনীল নারায়ণ যে কম্বিনেশনটা চলেছিল, সেটা এই মরসুম ফিল সল্টকে সারা সুনীল নারায়ণ চলবে কিনা সেই সব প্রশ্নগুলো আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কলকাতা নাইট রাইডার্স ফিল সল্টকে না পেলেও যে দুজন উইকেট কিপার ওপেনিং ব্যাটসম্যানকে নিয়ে এসেছে, তাদের কোয়ালিটি কিন্তু কোনো অংশে কম নয়। রহমানুল্লাহ গুরবাজ এবং কুইন্টন ডি কক, এই দুজনের মধ্যে কেকেআর কাকে খেলাবে সেটা হয়তো কলকাতার জন্য একটা চিন্তার জায়গা হতে পারে, ম্যানেজমেন্টের কাছে একটা প্রশ্নের জায়গা হতে পারে। কারণ দুটো প্লেয়ারে কিন্তু কারেন্টলি আছে রেড হট ফর্মে। বাই দ্য ওয়ে, কুইন্টন ডি কক সে কিন্তু ইডেনের পিচের জন্য একটা আদর্শ ব্যাটসম্যান হতে পারে। এবং অনেকের কমেন্ট দেখছিলাম এরকম যে কুইন্টন ডি ককের হয়তো প্রাইমটা টপকে গিয়েছে। ভাই, কিভাবে প্রাইমটা তার টপকায়? তার বয়স হচ্ছে এখন 31 বছর। যদি জস বাটলারকে ভাবো, বাটলারের সব থেকে সেরা সিজনটা আইপিএল এসেছিল 32 বছর বয়সে। 31-32 নর্মাল এজ, এটা তো সেরকম বিশাল কোনো এজ নয়। ব্যাপার হচ্ছে, সে হয়তো সাউথ আফ্রিকার ওই খেলার মতো মোটিভেশন পাচ্ছিল না, সেই কারণে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, যাতে আদার্স লিগগুলোয় ফোকাস করতে পারে, ইনকাম করতে পারে, সেটা হয়তো তার ভাবনা চিন্তা আছে। তো রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে মানে তার বয়স টপকে গিয়েছে সেরকমটা কিন্তু নয়। রিসেন্টলি কুইন্টন ডি কক দুটো ওয়ার্ল্ড কাপ খেলেছে, একটা 2023 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ, আর 2024 টি20 ওয়ার্ল্ড কাপ। সেই দুটো ওয়ার্ল্ড কাপে যদি আমরা কুইন্টন ডি ককের পারফরমেন্সের দিকে তাকাই, সেখানে প্রথমত 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ 2023-এর যেই ওয়ার্ল্ড কাপে কুইন্টন ডি কক ছিল কিন্তু থার্ড হাইয়েস্ট রান গেটার। 1 নম্বরে বিরাট কোহলি, 2 নম্বরে রোহিত শর্মা, 3 নম্বরে কুইন্টন ডি কক। যেই ওয়ার্ল্ড কাপে কিন্তু কুইন্টন ডি কক 594 রান করে, সেখানে 2023 ওয়ার্ল্ড কাপে কুইন্টন ডি কক কিন্তু এত রান করেছে। এবং যদি আমরা 2024 টি20 ওয়ার্ল্ড কাপের কথা বলি, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু কুইন্টন ডি কক ছিল 4th হাইয়েস্ট রান গেটার, যেই ওয়ার্ল্ড কাপে কুইন্টন ডি কক 243 রান করে। এবং এটা কিন্তু ভুলে গেলে চলবে না, সাউথ আফ্রিকা কিন্তু তাদের বেশ কিছু ম্যাচ ওই খারাপ পিচে খেলেছে, তারপরও কুইন্টন ডি কক কিন্তু 140-এর স্ট্রাইক রেটে টি20 ওয়ার্ল্ড কাপে রান করেছে। মানে রিসেন্ট দুটো ওয়ার্ল্ড কাপে দুবারই কিন্তু একবার হাইয়েস্ট রান স্কোরারদের লিস্টে 3 নম্বরে, একবার 4 নম্বরে ছিল কুইন্টন ডি কক। এবং রিসেন্টলি কিন্তু সিপিএল মানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কিন্তু কুইন্টন ডি কক সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিল, যেখানে 1 নম্বরে ছিল অবভিয়াসলি ত্রিনিবাগো নাইট রাইডার্সের নিকোলাস পুরান, 2 নম্বরে ছিল কিন্তু কুইন্টন ডি কক, যে কিন্তু রিসেন্ট যে 2024-এর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ হলো, সেখানে কিন্তু 453 রান করে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু 453 রানটা কুইন্টন ডি কক 161 স্ট্রাইক রেটে করেছে। তো সেখানে প্লেয়ারটা রীতিমতো ভালো ফর্মে আছে, রিসেন্ট ফর্মও যথেষ্ট ভালো। এবং কুইন্টন ডি কক এমন একটা প্লেয়ার যে কিন্তু পেস পছন্দ করে, ইডেনের পিচটা তাকে শুট করবে। আমরা মেনলি ইডেনের পিচে সুনীল নারায়ণের সঙ্গে একজন পেস হিটার চাই। এবং পেস হিটারের কথা বললে হয়তো সল্টের থেকেও কুইন্টন ডি ককের পেসের এগেনস্টে টেকনিক হয়তো আরও ভালো। তো অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারের কথা মনে পড়ছে, যেখানে আমরা তো অবভিয়াসলি সল্ট করছিলাম, বাট তার আগে এটাও আলোচনা করছিলাম যদি কোনোভাবে কুইন্টন ডি কককে ট্রেড করে নিয়ে আসা যায়, যদি গৌতম গম্ভীর আনতে পারে, লখনৌতে প্রপার সুযোগ পাচ্ছে না, তাহলেও সেটা খুব ভালো হতে পারে। ডি ককের মতো তো প্লেয়ার পেলে আলাদাই হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। লাস্ট ইয়ার কিন্তু এই ভাবনা চিন্তা আমাদের ছিল, মনে আছে। তো সেখানে অবভিয়াসলি কুইন্টন ডি কক পার্সোনালি আমার ভীষণই একজন পছন্দের প্লেয়ার। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো যখন আলোচনা করেছিলাম যে যদি সল্ট বা বাটলারকে না পাওয়া যায়, থার্ড চয়েসটা কুইন্টন ডি কক হতে পারে। এবং কুইন্টন ডি কক কোনোভাবেই খারাপ চয়েস না, ভীষণ ভালো একজন প্লেয়ার, ভীষণ ট্যালেন্টেড একজন প্লেয়ার। কোয়ালিটি তো কোনো সন্দেহ নেই, তার যা টেকনিক আছে, আর ফাস্ট বোলিং খেলার জন্য আদর্শ প্লেয়ার। একটা মায়াঙ্ক যাদবের ইন্টারভিউ দেখছিলাম, মায়াঙ্ক যাদব বলছে যে আমি লখনৌয়ের ক্যাম্পে প্রত্যেকটা প্লেয়ারকে পেসে বিট করছে। এবং তারপর ব্যাট করতে এলো কুইন্টন ডি কক। আমি ভাবলাম চলো একেও পেসে বিট করা যাক। আমি প্রথম বলটাই একদম মানে ফুল স্পিডে করলাম, আর যত স্পিডে করলাম তত স্পিডেই কিন্তু কুইন্টন ডি কক আমাকে পুল মারলো মাঠের বাইরে। তো সেখানে আমি বুঝে গেলাম যে একটা বল করি, এই প্লেয়ারকে পেসে বিট করা যাবে না।
তো সেখানে পেসের এগেনস্টে কুইন্টন ডিককের খেলা ভালো, ইডেনের পিচ যেখানে বল ভালো মানে ব্যাটে আসে, সেখানে প্রথম পাওয়ার প্লেতে তো কুইন্টন ডিকক একটা ফ্লাইং স্টার্ট দিতে পারে। তবে হ্যাঁ, লেফট লেফট কম্বিনেশন হয়ে যাবে সুনীল নারায়ণের সঙ্গে কুইন্টন ডিকক ওপেন করলে, সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে যে সেখানে কি কেকেআর ম্যানেজমেন্ট লেফট রাইট কম্বিনেশন চাইতে পারে। তবে সুনীল নারায়ণ অবভিয়াসলি আমি চাই তাকে প্রথম দিকে সুযোগ দেওয়া হোক, বাট নারায়ণের কিন্তু লাস্ট ইয়ার আইপিএলের পর থেকে ব্যাট হাতে ফর্ম সেরকম নেই। সেখানে যদি ফাইনালে নারায়ণ না চলে, সেখানে কিন্তু কুইন্টন ডিকক, আঙ্ক্রিস রঘুবংশী সেটাও ফিউচারে গিয়ে একটা ওপেনিং কম্বিনেশন কেকেআরের জন্য হতে পারে। সেই জায়গাতে দাঁড়িয়ে কুইন্টন ডিকক অবভিয়াসলি আমার প্রথম চয়েস হবে ইডেনের পিচ কন্ডিশনের কথা মাথায় রেখে। বাট রহমানুল্লাহ গুরবাজকে তুমি কিভাবে ইগনোর করবে? গুরবাজেরও রিসেন্ট পারফরমেন্স খুব 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 ভালো। তো আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম, যেখানে তোমার কুইন্টন ডিকক ছিল 4th হাইয়েস্ট রান স্কোরার। টপ রান স্কোরার কে ছিল এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে? অবভিয়াসলি সেটা ছিল রহমানুল্লাহ গুরবাজ। গুরবাজ কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি 281 রান করে, এবং গুরবাজের হয়তো স্ট্রাইক রেট একটু কম ছিল, কারণ গুরবাজ ওই আফগানিস্তান টিমটার মেন ব্যাটসম্যান ছিল, তাকে ইনিংস তৈরি করতে হতো। বাট সেই জায়গাতে দাঁড়িয়ে তাও 124-এর স্ট্রাইক রেটে গুরবাজ ব্যাটিং করে টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ সব থেকে বেশি রান টি-20 ওয়ার্ল্ড কাপে করেছে। এবং রিসেন্ট এক বছরে কিন্তু গুরবাজের ব্যাটিং অনেকটা বেটার হয়েছে, অনেক ভালো ব্যাটিং গুরবাজ করছে টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কুইন্টন ডিকক ছিল 2nd হাইয়েস্ট রান স্কোরার। গুরবাজও কিন্তু খারাপ করেনি, গুরবাজ ছিল 8 নম্বরে। গুরবাজ রান করেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবারে 269, তবে তার স্ট্রাইক রেট ছিল 171। তবে রিসেন্ট যে একটা আবুধাবি টি10 লিগ হচ্ছে, সেই লিগে কিন্তু গুরবাজ এখনো পর্যন্ত সব থেকে বেশি রান করেছে, এবং দারুণ ফর্মে কিন্তু সেই লিগে গুরবাজ আছে। কালকেরই কথা বললে সেখানে রহমানুল্লাহ গুরবাজ কালকে 17 বলে 41 রান করেছে, ব্রিলিয়ান্ট একটা ইনিংস খেলেছে। এবং আবুধাবি টি10 লিগে কিন্তু এখনো অব্দি সব থেকে বেশি রান করেছে রহমানুল্লাহ গুরবাজ, যে কিন্তু 1 নম্বরে আছে, 232 রান করেছে 191 এর স্ট্রাইক রেটে। আর এই আবুধাবি টি10 লিগে কিন্তু অনেক বড় বড় প্লেয়াররা খেলছে, সেখানে বাটলারও খেলছে, সল্টও খেলছে, বাট হাইয়েস্ট রান স্কোরার কিন্তু এখন অব্দি হয়ে আছে রহমানুল্লাহ গুরবাজ। সেখানে কিন্তু গুরবাজও দুরন্ত ফর্মে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে নিজের খেলা অনেক ইমপ্রুভ করেছে, এবং সেটাই একটা ভালো চিন্তার জায়গা কিন্তু কেকেআরের জন্য হতে চলেছে, যে অ্যাজ এ ওপেনার কাকে খেলাবে। ডিকক, যে হয়তো ইডেনের পিচ বেশি পছন্দ করবে, যার মানে পেসের এগেনস্টে খেলাটা খুব ভালো, সেম কাজ যেটা সল্ট করছিল সেটা কিন্তু কুইন্টন ডিকক করতে পারে, পেস ব্যাসারের কাজটা। নাকি রহমানুল্লাহ গুরবাজ, যেও খুব ভালো ফর্মে আছে, যে স্পিনারদের এগেনস্টে খুব সুন্দর খেলতে পারে, সব দিকেই তার টেকনিকটা ঠিকঠাক ভালো, সেইটা। তবে আমার মনে হয় কেকেআরের হয়তো শুরুটা ডিকককে দিয়েই করা উচিত। দেখো, আমার মনে হয় ডিকক বেশি কনসিস্টেন্ট হতে পারে ইডেনের পিচে, এবং সেটা হয়তো ডিকক পছন্দ করবে। দেখো, ডিকক এমন একটা প্লেয়ার, সে যদি নিজের ছন্দে থাকে, এবং ইডেনে যে টাইপের পিচ হয়, আমার তো মনে হয় যে কলকাতার হয়ে 4 নম্বর 100টা কুইন্টন ডিককের ব্যাট থেকেই আমরা দেখতে পেতে পারি। এবং সে কিন্তু এমন একটা প্লেয়ার যে কিন্তু তোমাকে 500-550 রানের মরসুম দিতে পারে, কনসিস্টেন্সি অনেক বেশি দেখাতে পারে একদম টপ অর্ডারে, যেটার হয়তো কলকাতা নাইট রাইডার্স দলে এবারে দরকার পড়বে। সেই জায়গাতে দাঁড়িয়ে গুরবাজের থেকে হয়তো আমরা 350-400 রানের মরসুম এক্সপেক্ট করতে পারি। কনসিস্টেন্সি কুইন্টন ডিকক ছন্দে থাকলে হয়তো বেশি রান দেবে, মানে প্লেয়ারের কোয়ালিটি ওয়াইজ বলতে গেলে। তবে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তোমার গুরবাজ এখনো ইয়ং, 23 বছর বয়স, সেখানে কুইন্টন ডিকক এক্সপিরিয়েন্সড। গুরবাজের জন্য এই 3 বছরের সার্কেলটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2 কোটি টাকায় কলকাতা গুরবাজকে এই 3 বছরের সার্কেলে পেয়ে যাচ্ছে। যদি কোনো সময় কুইন্টন ডিকক ফর্মে না থাকে, সেখানে তুমি গুরবাজকে নিয়ে আসো, মানে এক্স্যাক্ট একটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হবে, যেও একজন দুরন্ত মানে ওপেনার হিসেবে উঠে আসতে পারে। সেই সব মিলিয়ে কিন্তু আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স কিন্তু মানে সল্টকে অবশ্যই হারিয়েছে, বাট 5.5 কোটির মতো অ্যামাউন্টের মধ্যে কুইন্টন ডিকক এবং গুরবাজকে পেয়ে যাওয়া, এটা কিন্তু কলকাতার জন্য ভীষণ ভীষণ ভালো ডিল হয়ে গিয়েছে। মানে তুমি টপ কোয়ালিটির দুজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান একদম ওপেনার হিসেবে পেয়ে গিয়েছো, তোমাকে ইন্ডিয়ান উইকেট কিপারের জায়গাটা নিয়ে ভাবার দরকারই হবে না। একজন অ্যাভেলেবেল না থাকলে আর একজন কিন্তু সমান কোয়ালিটি নিয়ে সেই জায়গায় এসে খেলতে পারে। দুজনেই যথেষ্ট ভালো ফর্মে আছে, দুজনেই বেশ ভালো কোয়ালিটির প্লেয়ার, এবং সেটাই কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের হয়তো মাথা ব্যথার কারণ হতে পারে, যে গুরবাজ নাকি কুইন্টন ডিকক কাকে খেলাবো সেই জিনিসটা। তবে আমার পার্সোনাল পছন্দ হবে ইডেনের পিচের কথা মাথায় রেখে কুইন্টন ডিককের সঙ্গে স্টার্ট করো। মেবি কিছু কিছু পিচে তোমার চেন্নাই টাইপের পিচে বা লখনৌ টাইপের পিচে কিন্তু গুরবাজকে খেলানো যেতে পারে। বাকিটা তোমাদের মতামত জানিও যে তোমরা কতটা খুশি। একে তো ফিল শটকে হারানো একটু দুঃখ লাগবেই, বাট ডিকক এবং গুরবাজ কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে। দুজনকে একসাথে কেকেআর টিমে দেখতে পেয়ে তোমরা কতটা খুশি কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।